একবার ভাবুন তো, একটা কোম্পানি খাতায় কলমে বিশাল লাভ দেখাচ্ছে, কিন্তু পকেট একেবারে গড়ের মাঠ। মানে কাল সকালে কর্মীদের স্যালারি দেওয়ার মতো ক্যাশ টাকাটাই নেই। অদ্ভুত না? কিভাবে সম্ভব এটা? ঠিক এই ধাঁধার উত্তর দিতেই কিন্তু ক্যাশ ফ্লো স্টেটমেন্টের জন্ম। তো চলুন আজকের এই আলোচনায় আমরা ডুব দি ক্যাশ ফ্লো স্টেটমেন্টের জগতে দেখব কিভাবে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 3 মানে AS3 একটা কোম্পানির লাভের মুখোশের আড়ালে থাকা আসল আর্থিক চেহারাটা সবার সামনে নিয়ে আসে। আসুন আমাদের আজকের গল্পের হিরো অর্জুনের সাথে আলাপ করা যাক। অর্জুন একজন অ্যাকাউন্টেন্ট, আর তার মাথায় হাত, সামনেই অডিট। কিন্তু সমস্যা একটাই, কোম্পানি তো প্রফিটে চলছে, তাহলে ক্যাশ টাকাটা সব উধাও হয়ে গেল কোথায়? এই রহস্যের জট খুলতেই অর্জুনকে ডুব দিতে হলো অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 3 এর গভীরে। অর্জুনের মাথায় প্রথম প্রশ্নটা এলো, পিএনএল আছে, ব্যালেন্স শিট আছে, তাহলে আবার এই নতুন ক্যাশফ্লো স্টেটমেন্টের দরকারটা কি? দেখুন, কারণটা কিন্তু খুব সোজা। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট আপনাকে লাভের স্বপ্ন দেখায়, ব্যালেন্স শিট দেখায় আপনার কি আছে আর কি দেনা আছে। কিন্তু টাকার আসল চলাচল, মানে ক্যাশ আসছে কোথা থেকে আর যাচ্ছে কোথায়, সেই গল্পটা কে বলবে? ওটাই বলে ক্যাশফ্লো স্টেটমেন্ট। তাই এটা শুধু একটা রিপোর্ট না, এটা হলো একটা ব্যবসার সার্ভাইভালের আসল রিপোর্ট কার্ড। তো অর্জুনের প্রথম ধাক্কাটা লাগল ক্যাশ শব্দটার মানে বুঝতে গিয়েই। ও ভাবত ক্যাশ মানে তো ওই হাতে থাকা নোট আর কয়েন, কিন্তু না। অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 3 বলল, দাঁড়াও, ব্যাপারটা এতটা সোজাসাপটা নয়, এর পরিধিটা আরও বড়। তাহলে অ্যাকাউন্টিংয়ের চোখে ক্যাশ জিনিসটা আসলে কি? দুটো জিনিস। এক, আপনার হাতে যে নগদ টাকাটা আছে, মানে ক্যাশ ইন হ্যান্ড। আর দুই, ব্যাংকে রাখা ডিমান্ড ডিপোজিট। সোজা কথায় আপনার সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্টের টাকা, যা আপনি যখন খুশি তুলতে পারেন। শুধু ক্যাশ নয়, এর সাথে আছে আরেকটা জিনিস, ক্যাশ ইকুইভ্যালেন্স। নামটা একটু খটমট হলেও জিনিসটা সহজ। এগুলোকে বলতে পারেন ক্যাশের যমজ ভাই। মানে এগুলো ঠিক ক্যাশ না, কিন্তু ক্যাশের মতোই। এগুলো হলো খুব অল্প সময়ের জন্য করা লিকুইড ইনভেস্টমেন্ট, যা প্রায় সঙ্গে সঙ্গেই ক্যাশে বদলে ফেলা যায়। যেমন ধরুন একটা 3 মাসের ট্রেজারি বিল। এখানে মূল শর্ত কিন্তু দুটো, কেনার 3 মাসের মধ্যে ম্যাচিওর হতে হবে, আর এর দাম কমে যাওয়ার ঝুঁকি বলতে গেলে প্রায় শূন্য। এখানে একটা খুব জরুরি বিষয় মাথায় রাখতে হবে। এই যে ক্যাশ আর ক্যাশ ইকুইভ্যালেন্স, এগুলোকে আমরা কোম্পানির দুটো পকেট ভাবতে পারি। এখন এক পকেট থেকে টাকা বের করে অন্য পকেটে রাখাটা কিন্তু কোনো ক্যাশ ফ্লো না। মানে ধরুন আপনি ক্যাশ বাক্স থেকে টাকা নিয়ে ব্যাংকে রাখলেন, বা ব্যাংক থেকে টাকা তুলে একটা ট্রেজারি বিল কিনলেন। এতে কিন্তু কোম্পানির মোট ক্যাশের পরিমাণ বদলালো না, তাই এগুলোকে ক্যাশ ফ্লো বলা যাবে না। আচ্ছা, ক্যাশ কি সেটা তো বোঝা গেল। অর্জুন এরপর দেখল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 3 সমস্ত ক্যাশের আসা যাওয়াকে মোট 3টে আলাদা বালতিতে ভাগ করে। এই ভাগটা বোঝা কিন্তু খুব জরুরি। চলুন দেখি কি সেই 3টে বালতি। প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বালতিটা হলো অপারেটিং অ্যাক্টিভিটিস। সোজা কথায় এটা হলো কোম্পানির মূল ব্যবসা চালানোর খরচ আর আয়। মানে কাস্টমারের থেকে টাকা পাওয়া, সাপ্লায়ারকে পেমেন্ট করা, কর্মীদের মাইনে দেওয়া, অফিসের ভাড়া, ইলেকট্রিক বিল, এই সবই এর মধ্যে পড়ে। এই বালতিটা দেখলেই বোঝা যায় যে কোম্পানির আসল ব্যবসাটা কি টাকা বানাচ্ছে, নাকি শুধু টাকাই পুড়িয়ে যাচ্ছে। এরপর আসছে দ্বিতীয় বালতি, ইনভেস্টিং অ্যাক্টিভিটিজ। এর মধ্যে আসে লম্বা সময়ের জন্য করা বিনিয়োগের হিসেব। যেমন কোম্পানি একটা নতুন মেশিন কিনল, বা অফিসের পুরনো ফার্নিচার বেচে দিল, কিংবা অন্য কোনো কোম্পানিতে শেয়ার কিনল। এই বালতিটা আমাদের বলে যে কোম্পানি তার ভবিষ্যতের গ্রোথের জন্য টাকাটা কোথায় লাগাচ্ছে। আর আমাদের শেষ 3 নম্বর বালতিটা হলো ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিজ। এটার কাজ হলো দেখানো যে ব্যবসা চালানোর জন্য টাকাটা আসছে কোথা থেকে। মানে কোম্পানি কি নতুন শেয়ার ইস্যু করে মালিকদের থেকে টাকা তুলেছে, নাকি ব্যাংক থেকে লোন নিয়েছে। আবার লোন শোধ করা বা মালিকদের ডিভিডেন্ড দেওয়াটাও কিন্তু এখানেই আসে। মোট কথা, এই বালতিটা বলে দেয় ব্যবসার টাকার উৎস কি, মালিকের পকেট নাকি ধার। এই 3টে বালতির কথা তো জানা গেল, কিন্তু অর্জুন দেখল কিছু কিছু আইটেম বেশ গোলমেলে। মানে সেগুলোকে কোন বালতিতে ফেলবে তা নিয়ে কনফিউশন হতে পারে। তো সে শিখল সেই কনফিউজিং আইটেমগুলোকে ঠিকঠাক ভাগ করার নিয়মগুলো কি কি। এই যেমন ধরুন ইন্টারেস্ট আর ডিভিডেন্ডের ব্যাপারটা। এই টেবিলটা দেখলেই সবটা পরিষ্কার হয়ে যাবে। একটা ব্যাংকের কথাই ভাবুন, তাদের তো আসল ব্যবসাই হলো টাকা ধার দেওয়া নেওয়া। তাই তাদের জন্য সুদ দেওয়া বা পাওয়া দুটোই হলো অপারেটিং অ্যাক্টিভিটি। কিন্তু অর্জুনের ফার্নিচার কোম্পানির জন্য ব্যাপারটা কিন্তু আলাদা। তারা লোন নিলে যে সুদ দেয় সেটা হলো ফাইন্যান্সিং, আবার কোথাও ইনভেস্ট করে সুদ পেলে সেটা হলো ইনভেস্টিং। তার মানে দেখুন, একই জিনিস, কিন্তু কোম্পানির ব্যবসার ধরনের ওপর ভিত্তি করে তার বালতিটা কিন্তু পাল্টে যাচ্ছে। এরপর অর্জুন আরেকটা মজার জিনিস শিখল।
ওই যে প্রথম বালতিটা মানে অপারেটিং অ্যাক্টিভিটিজের ক্যাশ ফ্লো, ওটা দেখানোর জন্য আসলে দুটো রাস্তা আছে। দুটো রাস্তাই আপনাকে একই গন্তব্যে নিয়ে যাবে, কিন্তু যাওয়ার উপায়টা আলাদা। একটাকে বলে ডাইরেক্ট মেথড, আরেকটাকে ইনডাইরেক্ট মেথড। ডাইরেক্ট মেথডটা হলো একদম সোজা সাপটা হিসেব, অনেকটা ক্যাশবুকের সামারির মতো। মোট কত টাকা কাস্টমারের থেকে এলো আর মোট অত টাকা সাপ্লায়ার বা অন্য খরচের জন্য গেল সেটাই সরাসরি দেখানো হয়। আর ইনডাইরেক্ট মেথডটা একটু অন্যরকম। ওটা শুরু হয় নেট প্রফিট দিয়ে, তারপর প্রফিট থেকে সেই সব আইটেমগুলোকে অ্যাডজাস্ট করা হয় যেগুলোর জন্য আসলে ক্যাশের কোনো লেনদেন হয়নি। যেমন ধরুন ডেপ্রিসিয়েশন, এটা তো খাতায় কলমে একটা খরচ, কিন্তু এর জন্য পকেট থেকে কোনো টাকা বেরিয়ে যায় না। এই অ্যাডজাস্টমেন্টগুলো করেই লাভের অঙ্ক থেকে আসল ক্যাশফ্লোতে পৌঁছানো হয়। এরপর আসছে একটা খুব জরুরি নিয়ম। অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 3 পরিষ্কার বলে দিয়েছে, ইনভেস্টিং আর ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসের ক্ষেত্রে টাকার ইনফ্লো আর আউটফ্লোকে একসাথে মিশিয়ে বা নেট করে দেখানো যাবে না, দুটোকেই আলাদা করে দেখাতে হবে। একটা উদাহরণ দিলে ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। ধরুন কোম্পানি 25 লক্ষ টাকা দিয়ে একটা নতুন মেশিন কিনল। এটা হলো একটা ক্যাশ আউটফ্লো, মানে টাকা বেরিয়ে গেল। আবার ওই একই বছরে কোম্পানি 4 লক্ষ টাকায় কিছু পুরনো ফার্নিচার বিক্রি করে দিল। এটা হলো একটা ক্যাশ ইনফ্লো, মানে টাকা কোম্পানিতে ঢুকল। এখন আপনি কিন্তু 25 থেকে 4 বাদ দিয়ে বলতে পারবেন না যে নেট আউটফ্লো 21 লক্ষ টাকা। এটা করা যাবে না। নিয়ম হলো আপনাকে দুটোই আলাদাভাবে দেখাতে হবে। 25 লক্ষ টাকার মেশিন কেনা হয়েছে আর 4 লক্ষ টাকার ফার্নিচার বিক্রি করা হয়েছে। স্বচ্ছতার জন্য এই নিয়মটা কিন্তু ভীষণ জরুরি। অর্জুনের এই যাত্রার প্রায় শেষ পর্যায়ে ও আরও কয়েকটা ফাইনাল কিন্তু খুব দরকারি জিনিস শিখল, যেমন নন ক্যাশ আইটেম আর কিছু আবশ্যিক ডিসক্লোজার। এগুলো ছাড়া ক্যাশ ফ্লোর পুরো ছবিটা অসম্পূর্ণ থেকে যায়। ভাবুন তো, এমন কিছু বড় লেনদেন হতে পারে যেখানে 1 টাকাও ক্যাশ হাতবদল হয় না। অবাক হচ্ছেন? যেমন ধরুন কোম্পানির শেয়ারের বদলে একটা মেশিন কিনে নিল, বা ডিবেঞ্চার ইস্যু করে একটা জমি কিনল, কিংবা ধরুন শেয়ার হোল্ডারদের বোনাস শেয়ার দেওয়া হলো। যেহেতু এখানে কোনো ক্যাশের লেনদেনই হচ্ছে না, তাই এগুলো ক্যাশফ্লো স্টেটমেন্টের ভেতরে আসবে না। কিন্তু এগুলো তো খুব গুরুত্বপূর্ণ ঘটনা, তাই নিয়ম হলো এগুলোকে রিপোর্টের শেষে নোটস হিসেবে আলাদা করে জানাতেই হবে। এই পুরো বিষয়টা বোঝার পর অর্জুনের মুখের সব চিন্তা দূর হয়ে গেল। ও স্বস্তির নিঃশ্বাস ফেলে ভাবল, যাক, এখন শুধু প্রফিটের গল্পটা নয়, ক্যাশের আসল গল্পটাও আমার কাছে জলের মতো পরিষ্কার। এবার ও অডিটের জন্য 100 ভাগ তৈরি। তাহলে শেষ পর্যন্ত আমরা কোথায় এসে দাঁড়ালাম? একটা বিখ্যাত কথা আছে, প্রফিট হলো একটা মতামত, কিন্তু ক্যাশ হলো ফ্যাক্ট। মানে লাভ তো অনেক হিসাব নিকেশের ওপর নির্ভরশীল একটা ধারণা মাত্র, কিন্তু হাতে থাকা নগদ টাকাটাই হলো আসল সত্যি। আজকের আলোচনার পর কথাটা কি খুব ভুল মনে হচ্ছে? এটা না হয় আপনারাই ভাবুন।